হ্যালো এভরিওয়ান, আই এম আবাইদুল হক। তো আজকে শুরু করছি সেটা হচ্ছে যে ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার পেপার 2019-এর কোয়েশ্চেন, পেপার নম্বর শিফট 1। তো শিফট 1-এই যেসব কোয়েশ্চেনগুলো তোমাদের ক্লার্কশিপে এক্সামে এসেছিলো 2019 সালে, সেটা নিয়ে আলোচনা করব। তো এটা কয়েকটা পার্টে থাকবে, একটা ভিডিওতে হয়তো পাবে না। তো চলো শুরু করা যাক। আর এছাড়াও আরও প্রিভিয়াস ইয়ার পেপার নিয়ে আসবো, এছাড়াও ক্লার্কশিপ ছাড়াও। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এছাড়াও আরও যে বাকি ভিডিও আসবে তার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবে। চলো আমরা শুরু করি। তো এখানে কোয়েশ্চেন দেখো 41 যেটা ছিল সেটা বলছে যে পরপর তিনটি যুগ্ম সংখ্যার, যুগ্ম মানে যেটা হচ্ছে তোমার জোড় সংখ্যা, ঠিক আছে? তো পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল যদি 54 হয় তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট সংখ্যাটি কত, ঠিক আছে? তো দেখো, তো আমাদেরকে কি করতে হবে, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, তবুও আমি কিছু বেসিক মেথডও বলবো, যদি শর্টকাট থাকে সেটাও বলবো, ঠিক আছে? তো দেখো, এটা বেসিক মেথড থেকে যদি করি আমরা, তো পরপর তিনটি যুগ্ম সংখ্যা ধরতে হবে, তাই না? তো পরপর তিনটি যুগ্ম সংখ্যা ধরলাম। তো প্রথমে ধরো যে প্রথম যুগ্ম সংখ্যাটি হবে সেটা 2x। এখানে 2xে তুমি যদি এক্সের ভ্যালু 1 থেকে 2, 3, 4 যাই ধরো না কেন, 2xের ভ্যালু অলওয়েজ কী হবে? যুগ্ম হবে, জোড় হবে। কেন? দেখো, 2-এর সঙ্গে 1 গুণ করলেও 2 হয়, 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়, 2-এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়। তো এটা কি দেবে? 2xটা সবসময় কি দেবে? এটা একটা জোড় সংখ্যা দেবে, জোড় সংখ্যা দেবে সব সময়। ওকে, তার জন্য 2x নিলাম। তো 2x কী হবে? একটা জোড় সংখ্যা হবে। এবার এটা যদি একটা জোড় সংখ্যা হয়, পরপর তিনটে জোড় সংখ্যা, পরপর মানে কি? পরপর মানে হচ্ছে যে এর পরের সংখ্যাটা। তো এখানে যেমন এক্সাম্পলটা দেখো, 2-এর পরের জোড় সংখ্যা কত? 4, তাই না? 2-এর পর 4, তো 4-এর পর 6, 2-এর পর তো 3 আছে, তো 3 তো জোড় নয়, 3 তো হচ্ছে বিজোড়। তার জন্য আমরা 2-এর পর 4 নিচ্ছি, কারণ আমাদের জোড় সংখ্যা বলেছে। তো এখানেও দেখো, এখানে তাহলে আমাদের কী করতে হবে? 2x প্লাস 2 করতে হবে, তাই না? এখানে 2x প্লাস 4 করতে হবে। তো প্রথমেরটা যুগ্ম সংখ্যা, তারপরেরটাও যুগ্ম সংখ্যা, তারপরেরটা, কিন্তু এটা হচ্ছে পরপর তিনটে যুগ্ম সংখ্যা। এছাড়াও যুগ্ম সংখ্যা হতে পারে, যেমন 2x প্লাস 8 হতে পারে, 2x প্লাস 10 হতে পারে। বাট এখানে যেহেতু তিনটে যুগ্ম সংখ্যা বলছে, তা আমরা তিনটে যুগ্ম সংখ্যা নিলাম। এবার শর্তানুসারে মানে কোয়েশ্চেনে দেওয়া হয়েছে, দেখো যে যোগফল বলেছে 54। তো এই তিনটেকে যোগ করে দাও। যোগ মানে 2x প্লাস 2x প্লাস 2 প্লাস 2x প্লাস 4, এটাকে যোগফল কত? 54। তো এটা একটা সমীকরণ, ইকুয়েশন পেলে এটা সলভ করো। তাহলে 2x প্লাস 2x প্লাস 2 প্লাস 2x প্লাস 4, ব্র্যাকেটগুলো সরিয়ে দিলাম। এরপরে দেখো 2x কত হয়? 4x, 4x প্লাস 2x 6x, আর এখানে 2 প্লাস 4 6, 6x ইকুয়াল টু, এই 6টা ওই সাইডে গেলে মাইনাস কী হয়ে যাবে? -6 হয়ে যাবে। আচ্ছা, 54 থেকে -6 বাদ দিলে, মানে 6 বাদ দিলে কত হবে? 48। তো এক্সের ভ্যালু কত হয়ে যাবে? 48/6। এক্সের ভ্যালু কত হয়ে যাবে? 8। 6 48, তো এক্সের ভ্যালু হয়ে যাবে 8। কী চেয়েছিল? ক্ষুদ্রতম সংখ্যা। এবার তিনটে সংখ্যা পেলে, একটা 2x, তো 2 × 8, এটা কী হয়ে যাবে? 16। এটা যদি বার করো, 2 × 8 প্লাস 2 কত হয়ে যাবে? 8 2 16, আগে এই 2 18। এটা দেখো 2 × 8 প্লাস 4, 8 2 16 প্লাস 4 হুইচ ইজ 20। তো দেখো পরপর যুগ্ম সংখ্যা হলো কি না? 16-র পর 17 তো আসতে পারবে না, 18 হবে। 18-র পর 19 আসতে পারবে না, 20 হবে। কিন্তু সব থেকে ক্ষুদ্রতম ছোটো কোনটা? 16, তাই না? তো এখানে দেখো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো
এত কিছু করার দরকার নেই, আন্ডারস্ট্যান্ডিং থেকে তোমরা এখান থেকে ডিরেক্ট এই কোয়েশ্চেনটা লিখতে দিয়ে সলভ করে দিতে, ব্যাস হয়ে যেত। ওকে, এবার এসো কোয়েশ্চেন নম্বর 42। এখানে এরকম একটা দেওয়া ছিল সিম্পলিফিকেশন, মানে সরল মান বার করতে, ঠিক আছে। তো এগুলো বার করার জন্য যেটা সবসময় কাজে দেবে তোমাদের, সেটা একবার বলে রাখি, সেটা হচ্ছে বদমাস রুলস, ঠিক আছে। তো বদমাসের ফুল ফর্মস দেখে রাখো, বি ফর ব্র্যাকেটস, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, আর এস ফর সাবট্রাকশন। তো প্রায়োরিটি অনুযায়ী টপে কি আছে, টপে আছে ব্র্যাকেটস, মানে কোনো একটা অপারেশনে ফর এক্সাম্পল ধরো এরকম আছে যে 2 - 5 ডিভাইড 1 ইন্টু ব্র্যাকেট আর কি 1 + 1। তো এখানে দেখো অপারেটর, মানে যেটা তোমার যে মাইনাস প্লাস, তো এখানে দেখো মাইনাসও আছে, ডিভিশনও আছে, প্লাসও আছে, বাট কোন অপারেশনটা মানে কোনটা আগে ঘটবে, ব্র্যাকেটস অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। তো এইগুলোর মধ্যে, ঠিক আছে, এই 6টা অপারেশনের মধ্যে কোনটা আগে ঘটবে। তো এখানে দেখো ব্র্যাকেট আছে, কি সর্বপ্রথমে টপে আছে ব্র্যাকেট, তো ব্র্যাকেট আছে আমাদের এখানে, তো এই ব্র্যাকেটের অপারেশনটা আগে ঘটবে। তো কী হয়ে যাবে, 2 - 5 ডিভাইড 1, এটা কী হয়ে যাবে, 2 হয়ে যাবে, তাই না। তো 1 + 1 2 হয়ে যাবে। তো এরপরে কি হবে, ডিভিশন হবে। তো ডিভিশন হলে কি হয়ে যাবে, 5/1 × 2। তারপরে মাল্টিপ্লিকেশন হবে, তো এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 10, 2 - 10। তারপরে কি হয়ে যাবে, 2 থেকে মানে সাবট্রাকশন হবে, তো -8। তো এটা একটা এক্সাম্পল দিলাম। তো এইভাবেই কোয়েশ্চেনটা সলভ করতে হতো, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমেই যে অপারেশনটা করব আমরা, সেটা হচ্ছে ব্র্যাকেটের অপারেশন। তো ব্র্যাকেটে কি আছে, 0.2 × 0.2, তো 2 দিয়ে গুণ করো 4 হবে, আর এখানে দুটো পয়েন্ট আছে, তো 0.04 হওয়া উচিত। আশা করি সবাই বুঝতে পারলে, ঠিক আছে। বা তুমি গুণ করেও দেখতে পারো পয়েন্টে, বাট এই মাল্টিপ্লিকেশনটা ইজি কীভাবে, দেখো 2 × 4 হয়, আর এখানে দুটো শূন্য আছে, তো এটা তুলে দাও, এটা তুলে দাও, তো 100 হবে। তো 4কে 100 দিয়ে ভাগ করলে এটাই হবে 0.04। আচ্ছা, এটা হলো ফার্স্ট অপারেশন, কারণ ব্র্যাকেট ছিল বলে, তাই না। এবার দেখো সেকেন্ড অপারেশন কী হওয়া উচিত, ডিভিশন। তো এটা যদি করো, তো দেখো 0.2 + 0.2 থেকে যাবে মাইনাস এই 0.2 ডিভাইড 0.2 হয়ে যাবে এইটা। কেন, কারণ আমাদের ডিভিশন, আমার ব্র্যাকেটের অপারেশন হয়ে গেছে এখানে, এবার ডিভিশন করছি। তো মাল্টিপ্লাই 0.04, তো এটা কেটে দাও, 1 হবে। তো 0.02 + 0.02 মাইনাস এখানে 1-এর সঙ্গে এটা গুণ করলে কত হবে, ওইটাই হবে 0.4। এবার দেখো প্লাস আছে মাইনাস আছে, কোনটা আগে ঘটবে, অ্যাডিশন, তাই না। তো এটা অ্যাড করে নাও, তো এটা হয়ে যাবে 0.4 - 0.04। তো 4 থেকে 0.04 বাদ দিলে হবে 0.36, ঠিক আছে। ওকে, নাও নেক্সট কোশ্চেন আমরা মুভ করি। নেক্সট কোশ্চেন বলছে যে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন, তার কত লাভ বা ক্ষতি হলো। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, একবার কোয়েশ্চেন পড়ে বুঝতে না পারলে কোয়েশ্চেনটা আবার রিপিট করে পড়বে, তাতে কী হবে, কোয়েশ্চেন সম্বন্ধে তোমার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপড হবে। আর যতক্ষণ না কোয়েশ্চেন ঠিক মতো বুঝতে পারবে, সলিউশন তো করতেও পারবে না, কারণ কোয়েশ্চেন থেকে তোমাকে সলিউশন করতে হবে। তো কোয়েশ্চেনই তুমি বুঝতে পারলে না, সলিউশন কোথা থেকে করবে। তো অবশ্যই কোনো কম্পিটিটিভ এক্সামে যখন তুমি কোয়েশ্চেন বুঝতে পারছো না, তখন বারবার কোয়েশ্চেনটা আগে পড়ো, বা কোথাও ভুল হয়েছে তো কোয়েশ্চেনটা আগে ফার্স্ট চেক করো যে কোয়েশ্চেন ঠিক ছিল কিনা, বা কোয়েশ্চেন থেকে আমি যে ডেটাটা টুকেছি সেটা ঠিক ছিল কিনা, অবশ্যই মনে রাখবে এটা। আচ্ছা, এক ফল বিক্রেতা 10 টাকাতে 11টি আপেল কিনে, তাই না। তো 11টি যে আপেল তার ক্রয় মূল্য, কিনেছে এটা 11টি আপেল সে কিনেছে, তো ক্রয় মূল্য
কত? 10 টাকা। 10 টাকায় সে যদি 11টা আপেল কিনে তো ক্রয় মূল্য কত হয়ে যাবে? 11টা আপেল কিনেছে তো ক্রয় মূল্য কত হয়ে যাবে? 10 টাকা। তো এখানে ₹10। আচ্ছা, 10টি আপেল, দেখো 10টি আপেল বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্য কত টাকায়? 11 টাকায়। দেখো 11 টাকায় 10টি আপেল সে বিক্রয় করলেন, সো বিক্রি করেছে। আচ্ছা, এই টাইপের প্রবলেম সলভ করার জন্য বেসিক্যালি 2 রকমভাবে করা যায়। আমি দুটোই বলে দিচ্ছি, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই করবে। বাট যেটা বেসিক রুল সেটা আগে বলে দিচ্ছি, তারপরে আমি একটু ছোট্টখাটো শর্টকাটে যাব ক্যালকুলেশনের সুবিধার জন্য। দেখো, এটার একটা নিয়ম হচ্ছে যে এইভাবে করে, যে ধরো একটি আপেল আছে, ঠিক আছে, একটি, এটা তুমি ধরো না মেথড 1 আর অ্যাপ্রোচ 1 হোয়াটএভার। তো একটি আপেল আছে, তো একটি আপেলের ক্রয় মূল্য ধরো সাপোজ লেটস সে 10 টাকা, ঠিক আছে। তো একটি আপেলের ক্রয় মূল্য কত হলো? 10 টাকা। একটি আপেলের সংখ্যা কিন্তু একটাই, একটি আপেলের বিক্রয় মূল্য, একটি আপেলের বিক্রয় মূল্য ধরো 20 টাকা, মানে 10 টাকায় কিনলো একটা আপেল, 20 টাকায় বিক্রি করলো। এখানে যদি বলে যে তার লাভ বা ক্ষতি হলো এবং কত পার্সেন্ট হলো, সেটা কীভাবে বার করবে? তো তোমরা জানো যে যদি বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্য থেকে, তাহলে কি হয়? এটা সেইখানে লাভ হবে। আর যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্যর থেকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? লস হবে, ক্ষতি হবে। সেই একই ব্যাপার। তো কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে, কারণ যে টাকা দিয়ে কিনছে তার কম টাকায় বিক্রি করছে, তার তো ক্ষতিই তো হচ্ছে। তো এই দুটো কনসেপ্ট তোমরা জানো। এবার দেখো পার্সেন্টেজ কীভাবে বার করবে লাভ বা লসের। আচ্ছা, এখান থেকে বলো, এখানে এই যে এক্সাম্পলটা নিলাম সেটাতে কী মনে হচ্ছে? এখানে কি হচ্ছে? লাভ হচ্ছে। তো লাভ পার্সেন্টেজটা বার করতে হবে। তো লাভ পার্সেন্টেজ যেটা বার করবে সেটা হবে লাভ বাই ক্রয়, মানে ক্রয় মূল্য ইন্টু 100, এটা হচ্ছে ফর্মুলা। তো এখান থেকে তুমি যদি দেখো তো 20 ক্রয় মূল্য কত আছে? 10 ইন্টু 100, 0 কাটলো 200%। তো 200% তো লাভ হয়েছে, তাই হিসাব মতো ডবল, তাই না? তো 100% ডবল, 200%ই হয়। তো এই অঙ্কটা দেখো সলভ কীভাবে করবে। তো এই অঙ্কটা এই অ্যাপ্রোচে সলভ করতে গেলে তোমাকে কী করতে হবে? 11টি আপেলের ক্রয় মূল্য 10 টাকা তুমি জানো, তো একটি আপেলের ক্রয় মূল্য কত? একটি আপেলের ক্রয় মূল্য তোমরা বুঝে যাও, ক্রয় মানে ক্রয় মূল্য। এখানে আমি একটু জায়গা কম আছে, তো ₹10/11। যেহেতু 11টি আপেলের ক্রয় মূল্য 10 টাকা, তো একটি আপেল করলে 10/11ই হবে। সিমিলারলি একইভাবে একটি আপেলের বিক্রয় মূল্য কত হয়ে যাবে? দেখো 10টি আপেলের বিক্রয় মূল্য 11 টাকা, তো এটা হয়ে যাবে 11/10। এটাও সবাই বুঝতে পেরেছে আশা করি। আমি কি করলাম? একটি আপেলের ক্রয় মূল্য আর একটি আপেলের বিক্রয় মূল্য বার করলাম। দেখো এইটার মতো হয়ে গেল ব্যাপারটা, তাই না? তো এবার দেখো, এখানে দেখো এই দুটোর মধ্যে কোনটা বড়? তো এখানে বোঝা যাচ্ছে যে নিচে বড় আছে, তার মানে নাম্বারটা ছোট হবে 1-এর থেকে, আর এখানে নাম্বারটা নিচে ছোট আছে তো 1-এর থেকে বড় হবে। তো অবভিয়াসলি বিক্রয় মূল্য বেশি, আর বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়। তো লাভের পার্সেন্টেজ বার করতে হবে তোমাকে। তো লাভের পার্সেন্টেজ কি বলেছি? লাভ বাই যেটা ক্রয় মূল্য দাম ইন্টু 100%। তো এখানে লাভ কি? লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও। তো বিক্রয় মূল্য কত? 11/10 মাইনাস 10/11, আর ক্রয় মূল্য কত? 10/11 ইন্টু 100। উপরে দেখো এটা এলসিএম নাও, তো এলসিএম নিলে হচ্ছে এখানে জায়গা শর্ট হচ্ছে, তো আমি এই দিকে করছি, ঠিক আছে। তো দেখো এখানে উপরে এলসিএম নিলে কত হয়ে যাবে? 110
তাহলে এখানে 121 হয়ে যাবে, মাইনাস 100 হয়ে যাবে, ডিভাইড আপন এখানে 10/11 থাকবে, ইন্টু 100%। এবার দেখো এইখানে কি হয়ে যাবে, এখানে 21 হয়ে যাবে, তো 21/110 ইন্টু 11/10 এরকম আসছে কিছুটা, তাই না, ইন্টু 100, একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, 11/11, তো এটা কি হয়ে গেল 21%। দেখো 21% লাভ হলো, ঠিক আছে। তো আমাদের অপশন কি হয়ে যাবে, ডি। এটা আর একটা অ্যাপ্রোচে করা যায়, তো আমি তোমাদের বলে দিচ্ছি আর একটা অ্যাপ্রোচে কীভাবে করবে, ঠিক আছে। দেখো এখানে যেটা 11টি আপেল ছিল, 11টি আপেল ক্রয় মূল্য সেটা ছিল 10 টাকা, আর 10টি আপেলের বিক্রয় মূল্য ছিল 11 টাকা। এবার এখানে একটা জিনিস দেখো যে একটি আপেলের ক্রয় মূল্য 10 টাকা, একটি আপেলের বিক্রয় মূল্য 20 টাকা। তো এই এক্সাম্পল আমি একটি জায়গায় যদি দুটো করে ধরতাম তাও কিন্তু সেমই লাভ হতো, সেম লাভ পার্সেন্টেজ হতো, 200ই হতো। কারণ কি এখানে আপেলের সংখ্যা সেম না, তো আমি যদি সামহাও এই অঙ্কে আমি আপেলের সংখ্যা সেম করতে পারি, তাহলে আমি কি করব, লাভ লস এখান থেকে ডিরেক্ট ক্যালকুলেট করতে পারবো, আর এইভাবে করতে হবে না যে একটি আপেলের কত, তাহলে ভগ্নাংশের ব্যাপারটা আসবে না, তাই না। আবারও বলছি যে আমি আপেলের সংখ্যা যদি সেম করে দিই, তাহলে এই যে ভ্যালুটা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এই ভ্যালুটা নিয়ে কাজ করতে পারবো। তো আপেলের সংখ্যা দুটোকে সমান করতে গেলে কী করতে হবে, দেখো একটা তো হচ্ছে লসাগু নিতে পারো, বাট আরও ইজি ওয়েতে বলছি। দেখো এখানে কি আছে, 10টা আছে, এখানে কি আছে, 11টা আছে, তাই না। তো এখানে 10 দিয়ে গুণ করে দাও, 10 দিয়ে গুণ করে দাও, আর এখানে 11 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো 110 দুটোতে সেম হয়ে গেল। আর কোনো ছোটো নাম্বার দিয়ে গুণ করে এটা করতে পারবে না, শুধু এটা দিয়েই করতে পারবে, বা লসাগু নিয়ে নাও। তো এই 11 আর 10-এর লসাগু কী হয়, 110ই হয়, তাই না। এত 110 করতে গেলে কী করতে হবে, এখানে 10 দিয়ে গুণ করতে হবে। তো যদি বাম দিকে 10 দিয়ে গুণ করছো, তো ডান দিকেও 10 দিয়ে গুণ করতে হবে, এটা কি ইকুয়াল সাইনের নিয়ম, দুই দিকে সমান হতে হবে। তো সিমিলারলি এখানে 11 দিয়ে গুণ করছো বাম দিকে, তো ডান দিকে 11 দিয়ে গুণ করো, তাহলে এই দুটো ভ্যালু কি হয়ে যাবে, দেখো এটা হয়ে গেল 100 টাকা, আর এটা হয়ে গেল 121 টাকা। বাট আপেলের সংখ্যা কত, এখন আপেলের সংখ্যা হচ্ছে 110, ঠিক আছে। এবার দেখো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 100 টাকার 121 টাকা, মানে বিক্রয় মূল্য বেশি 21 টাকা, তাহলে লাভ কত হবে, লাভ হয়ে যাবে 21 টাকা, তাই না। বা এভাবে বার করে নাও লাভ, অসুবিধা নেই। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও, যেটা হয়ে যাবে 121 থেকে 100 টাকা বাদ দিলে হয় 21 টাকা, এটা হয়ে গেল লাভ। তো লাভ পার্সেন্টেজ কী হবে, লাভ বাই ক্রয় মূল্য, যেটা এটা 100, তো লাভ হয়ে গেল 21, আর ক্রয় মূল্য কত আছে 100, ইন্টু 100 কেটে গেলে 21%, এটা হয়ে গেল অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। এটা গেল মেথড তোমার 2, অ্যাপ্রোচ 2। এখানে ক্যালকুলেশন ইজি, এখানে একটু ক্যালকুলেশনে কী হবে, একটু অসুবিধা হতে পারে, তো তোমাদের যেটা শ্যুট করবে সেটাই করো, কোনো অসুবিধা নেই। দেখো 44 নম্বর অঙ্ক বলছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে, এখানে অঙ্কটা ভুল ছিল, ঠিক আছে, তো সবাই কারেকশন করে নেবে যদি তোমরা কোশ্চেন প্রিভিয়াসের পেপারে দেখো। তো 56 দিয়ে যেটা আসবে সেটা অনেকটাই বড় হবে, 5000-এর কাছাকাছি আসবে, যেটা অপশানেই নেই, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি হবে 57। তো 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। মানে কোন একটা সংখ্যা আছে, যেটা যে সংখ্যাকে তুমি যদি 56, ধরো এরকম আমি একটা সংখ্যা নিলাম যেটা হচ্ছে এক্স, তো এক্সকে তুমি যদি 56 দিয়ে ভাগ করো
তা ভাগশেষ এই অবশিষ্ট কত থাকবে, ঠিক আছে, রিমাইন্ডার 1। তুমি যদি এক্সকে 76 দিয়ে ভাগ করো তাও রিমাইন্ডার 1 থাকবে। তুমি যদি 190 দিয়ে ভাগ করো নাম্বারটাকে, তাও ভাগশেষ অবশিষ্ট কত থাকবে, রিমাইন্ডার 1ই থাকবে। তো এই টাইপের অঙ্ক কিভাবে করতে হয় দেখো, এই তিনটে নাম্বারের এলসিএম বার করো, মানে লসাগু বার করো। লসাগু কার কার, 57, 76 আর 190। তো এটাকে যদি ভাঙো দেখো 3 19 পাবে, এটাকে ভাঙলে 76 হবে, তার মানে 4 19 হয়ে যাবে। আর এটাকে ভাঙলে 19 ইন্টু 2 ইন্টু 5। তো 2 যদি রেসপেক্টে লসাগু বার করো, লসাগু 2 এর রেসপেক্টে বার করলে এখানে সব থেকে 2 এর ভ্যালু বেশি 4, তারপর 3 এর রেসপেক্টে বার করলে একটাই আছে 3। লসাগুতে কি হয় যে সর্বনিম্ন মৌলিক সংখ্যাতে ভাঙতে হয় সবগুলোকে, এবং মৌলিক সংখ্যাতে ভাঙার পর কমনগুলো বার করতে হয় এবং যেগুলো আনকমন সেগুলোও নিতে হয়, ঠিক আছে। তো একটা ওয়েতে কী করলাম আমি, 2 এর দেখো এখানে 4কে 2 ইন্টু 2 লিখতে পারি। তো 2 এর সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে, এখানে আছে 4, তো 4 নিয়ে নিলাম। 3 এ দেখো 3 এর একটাই আছে, তো ওটাও আনকমন, তো নিতেই হবে লসাগুতে। 19 আছে, 19 3টে জায়গাতেই আছে, তো নিয়ে নাও। আর আছে 5, আর কিছু আছে, আর কিছু নেই। তো 4 5 20 আর 3 19 কত হয়, 3 19 57 হয়। তো দেখো 4 5 20, 3 19 57। তো তুমি 57কে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হয়ে যাবে, 57কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 114, আর এখানে 0 আছে, তো এটার ভ্যালু হয়ে যাচ্ছে 140। তো লসাগু কী বেরোলো, এই তিনটে নাম্বারের যেটা দিয়ে ভাগ করছো 1140। এবার তোমাকে ফাইনালি কী বলছে, 1 অবশিষ্ট থাকবে প্রতিটি ক্ষেত্রে, তাই না। তো এই 1টা যোগ করে দিতে হবে, এতে +1 করে দিতে হবে, কারণ যেহেতু সব ক্ষেত্রে 1 পড়ে থাকছে, মানে অবশিষ্ট থাকছে। তো আমি যদি 1 এখানে যোগ করে দিতাম এই নাম্বারটাতে, তাহলে কী হতো, আর 1 অবশিষ্ট থাকতো না। তার জন্য এখানে যে ফাইনাল অ্যান্সার হবে সেটা হয়ে যাবে 1140 + 1 which is 1141, যেটা হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে এসো কোয়েশ্চেন নাম্বার 45। তো কোয়েশ্চেন নাম্বার 45-এরও দুটো সলিউশন আছে, হ্যাঁ, অ্যাপ্রোচ আছে। তো একটা নর্মাল মেথডে করে দিচ্ছি, তারপরে আর একটা অ্যাপ্রোচ বলে দিচ্ছি। তো নর্মাল মেথডে যেটা করতে হয়, দেখো এ বি রেশিও দেওয়া আছে, বিসি রেশিও দেওয়া আছে, সিডি রেশিও দেওয়া আছে। তাহলে বলেছি এ বি সিডি এর সবগুলো রেশিও কী হবে। তো দেখো একটা হচ্ছে নিয়ম, এ বাই বি 2/3 করে দাও। আমরা রেশিও থেকে ডিরেক্ট ফ্র্যাকশনে লিখছি, বি বাই সিকে 4/5 করে দাও, আর সি বাই ডিকে 3/7 করে দাও, ঠিক আছে। এবার দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, আর এখানে দেখো 3 আছে, এখানে 4 আছে। তো বি এর ভ্যালু যদি সেম করতে চাও, তো এই দুটোর এলসিএম নেবে। এই দুটোর এলসিএম কত হবে, 3 আর 4 12। তো এটাকে যদি 12 করতে চাও, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। তো যেহেতু নিচে 4 দিয়ে গুণ করছো, তো এই নাম্বারটা কী হয়ে যাবে, 2/12, যেটা হওয়া সম্ভব না, কারণ এ বাই বি তো 2/3। তো এর উপরে 4 দিয়ে গুণ করতে হবে। এখানে 12 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। এখানে যেহেতু 3 দিয়ে গুণ করলে, তো নিচেও 3 দিয়ে গুণ করতে হবে, তাই না, কারণ নাম্বারটা ছিল 4-এর 5, তুমি চেঞ্জ করছো, তো নিচেও 3 দিয়ে গুণ করতে হবে। তো এবার দেখো এ বাই বি কী বেরোলো, 4 2 8 12, আর বি বাই সি কী বেরোলো, 3 4 12 আর 3 5 15, আর এখানে সি বাই ডি অলরেডি ছিল 3-এর 7। কিন্তু আর একটা জিনিস দেখো, এখানে তো বি 12, এখানেও বি 12, এই বি কমন হয়ে গেল, মানে সেম হয়ে গেল। কিন্তু এখানেও সি আছে, এখানেও সি আছে, তো এখানে তো কোনো কমন নেই, সেম নেই। এখানে 15 আছে, এখানে 3 আছে, তো এই দুটোকে আবার সেম করতে হবে একইভাবে যেটা প্রথমে করলাম। তো
15 আর 3 এর এলসিএম কত, মানে লসাগু কত, 15ই হয়। তো এখানে 15কে 15ই হবে 1 দিয়ে গুণ করলে, তো ওখানে চেঞ্জ করা দরকার নেই, 15ই আছে। এখানে দেখো 3কে 15 করতে গেলে 5 দিয়ে গুণ করো, তো 3 5 15 হয়ে যাবে। তো একইভাবে নিচেও গুণ করতে হবে। তো তাহলে দেখো এবার কি হয়ে গেল, a বাই বি 8-এর 12ই আছে, বি বাই সি 12-এর 15ই থাকবে, সি বাই ডি এখানে চেঞ্জ হয়ে যাবে, 3 5 15 আর 5 7 35। এবার ডিরেক্ট লিখবে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। দেখো এ এর করেসপন্ডেন্ট ভ্যালু কত 8, বি এর করেসপন্ডেন্ট ভ্যালু 12, এখানে বি এর ভ্যালু কত 12ই আছে, তো 12 লিখে দিয়েছি। সি এর ভ্যালু 15, সি এর ভ্যালু 15, ডি এর ভ্যালু 35। তো 8 12 15 35 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এত যে ক্যালকুলেশন করলাম না, এত ক্যালকুলেশনের দরকার নেই, একে শর্ট করা যায়। একটা শর্টকাট আছে মেথড 2, ঠিক আছে, যেটা কি করবে, এরকম যদি দেখো 3টের ক্ষেত্রে তাও অ্যাপ্লাই হবে, ঠিক আছে। যখন আমরা কনসেপ্ট করবো তখন আমরা দেখবো ভালো করে। বাট দেখো এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, এটাই চেয়েছে না, কিন্তু দেওয়া আছে কি দেখো 2:3 দেওয়া আছে, তো 2:3 লিখে নাও। বি ইজ টু সি 4:5 দেওয়া আছে, তো এখানে নিচে করে 4:5 লিখে দাও, জাস্ট নিচে। এখানে সি ইজ টু দেখো 3:7 আছে, তো এখানে 3:7 সিডি, একটা দাগ টানো। এবার দেখো প্রথমে যে লাইনে দেখো, প্রথমের লাইনে দেখো 2:3 আছে, তো এই সি আর ডি এর ভ্যালু কী হবে, এই যে 3 আছে না রাইট সাইডে, সেম নাম্বার বসাতে চলো, বসে দিলে সেম নাম্বার। আচ্ছা এখানে দেখো বি এর ভ্যালু দেওয়া আছে, তো এর ভ্যালু এখানে নেই, তো এর ভ্যালু এখানে যেহেতু 4 আছে, তো আগেরটাও 4 বসে দাও। এখানে 5 আছে, তো পরেরটাও 5 বসে দাও। এখানে 3 আছে, তো আগেরগুলো 3 বসে দাও। এবার কি করো, সবগুলো গুণ করো, তো 2 4 আর 3, 2 4 3 ইস টু 3 4 3, 3 4 3 ইস টু 3 5 3, 3 5 3 ইস টু 3 5 7। নেক্সট স্টেপ হচ্ছে, এবার দেখো কোনো কমন আছে কি না, দেখো 2 কমন আছে, এখানে আছে, এখানে নেই, তো কমন নেই। 4 4 4 নেই। 3 দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, 3টে দিয়ে কমন আছে, তো একটা 3 কেটে দাও, আর কিছু যাচ্ছে না। তো 4 2 8, 3 4 12, 3 5 15, 5 7 35, যেটা হচ্ছে অপশান এ 8 12 15 35। আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো দেখো আর একটা অঙ্ক করেছি, যেটা হচ্ছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে, স্থির জলে নৌকার বেগ কত, ঠিক আছে। তো দেখো 3 ঘন্টায় যদি স্রোতের প্রতিকূলে যায়, ঠিক আছে, তার মানে এটা যদি স্রোত হয়, তার প্রতিকূলে, প্রতিকূলে মানে অপোজিট দিকে যাবে নৌকা, আর এটা যদি স্রোত হয় তাহলে অনুকূলে মানে নৌকার দিকে, স্রোতের দিকে যাবে, তো এটা হলো প্রতিকূল আর এটা হলো অনুকূল। আচ্ছা তো দেখো প্রতিকূলের বেগ, প্রথমে অনুকূলের বেগ দেখো, অনুকূলের বেগ, অনুকূলের বেগ হবে 3 ঘন্টায় কত কিলোমিটার গেছেন, অনুকূলে 18 কিলোমিটার, তো 18/3, 3 6 18, তো 6 কিমি পার ঘন্টা। প্রতিকূলের বেগ দেখো, প্রতিকূলের বেগ, তো প্রতিকূলের বেগ দেখো গেছে কত 9 কিলোমিটার, কত ঘন্টায় 3 ঘন্টায়, 3 3 9, তো 3 কিমি পার ঘন্টা। অনুকূলকে যদি এ ধরো আর প্রতিকূলকে যদি বি ধরো, চেয়েছে নৌকার বেগ, নৌকার বেগ এটা হয় a + b/2 which is
6 + 3/2 which is 4.9। কীভাবে এটা এলো দেখো, প্রতিকূলটাই দেখো, প্রতিকূলে কী হয়েছে, স্রোতের বেগ যদি ধরো এস আর নৌকার বেগ যদি এন ধরো, তাহলে কি হচ্ছে দেখো, এটা একে অপরের অপোজিটে, তার মানে হয়ে যাবে n-s। এটা কি হয়েছে প্রতিকূল, তো প্রতিকূল আমি কি ধরেছি এ, তো এটা হয়ে যাবে এ। অনুকূলে দেখো, যেদিকে স্রোত সেদিকেই নৌকা যাচ্ছে, তার মানে স্রোতের যদি স্পিড এস হয় আর নৌকা যদি এন হয়, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, এটা বি। তো এদের যদি যোগ করে দেখো, এস এস কেটে যাবে, 2n হবে, a + b হবে, তার মানে n এর ভ্যালু কী হয়ে যাবে a + b/2। তো এটা কী হয়ে গেল, নৌকার গতিবেগ স্থির চলে, তো সেটা a + b, সরি এখানে হয়ে যাবে 9/2 which is 4.5 কিমি/ঘন্টা। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, তো ঠিক আছে, এই পর্যন্তই থাক। নেক্সট পার্টে আমরা আসবো আরও বাকি অঙ্কগুলো নিয়ে। তো অবশ্যই ভিডিওটি লাইক করবে যদি পছন্দ করো, আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে যারা নতুন এসছো চ্যানেলে। আরও এরকম ভিডিও পেতে নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ।